আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মানুষের পাশে দাঁড়িয়ে আবারও আস্থার প্রতীক হয়েছে সশস্ত্র বাহিনী, বললেন প্রধান উপদেষ্টা এক যুগ পর সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া। সাবেক সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান করে 5 সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সিইসির অঙ্গীকার। এবং সংকটের ঝুঁকির কথা না ভুলে জলবায়ু অর্থায়নের সমাধানের পথ খোঁজার আহ্বান, জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় সমন্বিত উদ্যোগে জাতিসংঘ মহাসচিবের গুরুত্ব আরোপ। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশের মানুষের পক্ষে দাঁড়িয়ে আবারও আস্থার প্রতীক হয়ে উঠেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, দেশের ক্রান্তি লগ্নে সবসময় মানুষের পাশে ছিল সশস্ত্র বাহিনী। দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে শরিক হয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। সাদি মাহমুদের রিপোর্ট। সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠান, যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক যুগ পর সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও। তার সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন, বেশ কিছু সময় বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা। দীর্ঘদিন পর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ায় খালেদা জিয়াকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরীক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আমরা তার আশু রোগমুক্তি কামনা করছি এবং এই অনুষ্ঠানে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাহসী ভূমিকার কথা উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, দেশের ক্রান্তিকালে সবসময় মানুষের পাশে থাকে সশস্ত্র বাহিনী। স্বাধীনতার সূচনা লগ্ন থেকেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশ গঠন ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনী সবসময় জনগণের পাশে থেকে কাজ করে আসছে। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং পরবর্তী সময়ে দেশের ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী বরাবরের ন্যায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। দেশের ছাত্র জনতা এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। অনুষ্ঠানে 3 বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সামরিক বেসামরিক কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিদের সাথে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। এক যুগ পর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে যোগ দিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিকেলে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। বেগম জিয়ার চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক AZM জাহিদ হোসেন জানিয়েছেন, দায়িত্ববোধ থেকেই সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন খালেদা জিয়া। শিগগিরই চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী দেশের বাইরে যাবেন বলেও জানান তিনি। রাহুল রয়ের রিপোর্ট। 2012 সালে সর্বশেষ সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 12 বছর পর আবারও সেনাকুঞ্জে বেগম জিয়া। 2018 সালের 5 ফেব্রুয়ারির পর সরাসরি কোনো কর্মসূচিতে অংশ নিলেন সাবেক প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়াকে গুলশানের বাসা থেকে সেনাকুঞ্জে নিতে সেনাবাহিনীর প্রোটোকল ছিল সেনাবাহিনীর বিশেষ অ্যাম্বুলেন্সও। তবে নিজস্ব গাড়িতেই সেনাকুঞ্জে যান তিনি। বিকেল 3:30টার পর গুলশানের বাসভবন ফিরোজা থেকে সেনাকুঞ্জের উদ্দেশ্যে রওনা হন বেগম খালেদা জিয়া। এ সময় পরিবারের সদস্য, প্রেস উইংয়ের সদস্য এবং ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক AZM জাহিদ হোসেন তার সঙ্গে ছিলেন। সেনাকুঞ্জে রওনা হওয়ার আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন AZM জাহিদ হোসেন। অল্প সময়ের মধ্যে আপনারা দেখতে পাবেন যে ওনাকে চিকিৎসার জন্য, ওনার যে চিকিৎসা যেটা করানোর জন্য বাইরে নিয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা হচ্ছে, সেটাও খুব সহজেই আপনারা ইনশাল্লাহ দেখতে পাবেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সহ বিএনপির 26 জন সিনিয়র নেতাকে আমন্ত্রণ জানানো হয় সশস্ত্র বাহিনীর সংবর্ধনা অনুষ্ঠানে। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী, গণতন্ত্রের আপসীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি দীর্ঘ 12 বছর পরে তিনি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজকে সেনাকুঞ্জে গিয়েছিলেন এবং আজকের এই ঘটনা নিঃসন্দেহে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে আন্দোলন, রক্ষার যে আন্দোলন, গণতন্ত্র রক্ষার যে আন্দোলন, ফিরে পাওয়ার যে আন্দোলন, সেই আন্দোলনে একটা অনেক বড় ইতিবাচক ভূমিকা পালন করবে। বিএনপি চেয়ারপারসন ছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। 2009 সালের পর আবারও আমন্ত্রণ পেলেন তিনি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সাবেক সচিব AMM নাসির উদ্দিনকে প্রধান করে 5 সদস্যের নতুন নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। নতুন প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের বলেছেন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চান তিনি। বলেছেন, আগামীতে এমন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করতে চান যার কথা মানুষ সারা জীবন মনে রাখবে। সংকটের ঝুঁকির কথা কখনো না ভুলে জলবায়ু অর্থায়নে কার্যকর সমাধানের পথ বের করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বাকুতে চলমান বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর সমন্বিত উদ্যোগে গুরুত্ব আরোপ করেন তিনি। অপরদিকে সম্মেলনের সাইড ইভেন্টে উঠে এসেছে বাংলাদেশ সহ ঝুঁকিতে থাকা দেশগুলোর উপকূলীয় দুর্যোগ ও ব্লু ইকোনমির সম্ভাবনার চিত্র। আজারবাইজানের বাকু থেকে আলিমাল রাজির রিপোর্ট। জলবায়ু অভিঘাত ও মানবসৃষ্ট দুর্যোগে থুকছে ধরিত্রী। সংকট থেকে উত্তরণে শুরু হওয়া জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনের 29তম আসরেও পর্দানামার ক্ষণ ঘনিয়ে আসছে। এর মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রস্তাবিত $1 ট্রিলিয়ন অর্থায়ন লক্ষ্যমাত্রাকে এক্স হিসেবে উল্লেখ করায় হতাশা ও ক্ষোভ বেড়েছে উন্নয়নশীল ও ক্ষতিগ্রস্ত দেশগুলোতে। এর মাঝেও 120টি দেশ 2030 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি দ্বিগুণ করার ঘোষণা যেমন দিয়েছে, তেমনই সম্মেলনের সাইড ইভেন্টে উঠে এসেছে বিশ্বের উপকূলবর্তী জনপদের জীবন জীবিকা হারানো তথা বাস্তুচ্যুতির তথ্য উপাত্ত। আলোচিত হয় ব্লু ইকোনমির অপার সম্ভাবনার কথাও। The increasing of the global population will be affects by the depending of for the food. The current land-based food production system
unable to limit penetration host of the growing population due to the land capacity limitations. Ocean acidification, the new phenomenon, started with the rise of the global temperature. Sea acidification actually causes the loss of the biodiversity. That means that impacted the livelihood of the dependent community on the coastal resources. অচলাবস্থা কাটাতে সব পক্ষকে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয়। 2025-এর পর থেকে যে প্রতি বছর কী পরিমাণ ক্লাইমেট ফাইন্যান্স মোবিলাইজ হবে এবং সেটা পরবর্তীতে ডেভেলপিং কান্ট্রিকে ডিস্ট্রিবিউট করা হবে, সেইটা এখনও সেট করা সম্ভব হয়নি। এবং একটা রেঞ্জ নিয়ে আলোচনা হচ্ছে যে প্রতি বছর 300 বিলিয়ন থেকে 1 ট্রিলিয়ন, এর মধ্যে রেঞ্জ নিয়ে আলোচনা হচ্ছে, তবে একমত হওয়া সম্ভব হয়নি। ক্লাইমেট চেঞ্জ কনফারেন্সের একেবারে শেষের দিকে এসেছি, এর মধ্যে ড্রাফট ইস্যু হয়ে গেছে, এখন যা নিয়ে জোর আলোচনা চলছে, নেগোসিয়েশন চলছে। এই ব্লু জোনের পাশাপাশি গ্রিন জোনেও কিন্তু নানা সাইড ইভেন্ট হচ্ছে এবং নানা বিষয় নিয়ে কথা হচ্ছে। আসলে আমরা ক্লাইমেট চেঞ্জের যে প্রভাব, সেই প্রভাবের কারণে কিন্তু আমরা কোস্টাল এরিয়াতে আমরা অনেক কিছু হারিয়ে ফেলছি এবং যারা কোস্টাল বেল্টে বসবাস করে তাদের মধ্যে প্রায় 17 মিলিয়ন জেলে অথবা যারা ওখানে থাকে তারা কিন্তু সেখান থেকে বাস্তুচ্যুত হয়েছে, তারা ঘরবাড়ি হারিয়েছে। এটা একটা বিশাল সমস্যা। সম্মিলিত একটি প্রচেষ্টার মাধ্যমে এখনই যদি আমরা সবাই নজর না দেই, তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের এই যে জনগোষ্ঠী যারা কোস্টাল এরিয়াতে থাকে তারা কিন্তু বিশাল একটা বিপর্যয়ে পড়ে যাবে। শেষ সময়ে এসেও কার্যকর সমাধানের পথে না যাওয়া, জীবাশ্ম জ্বালানি বন্ধ সহ বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণের দাবিতে ব্যাপক বিক্ষোভ করে যাচ্ছে পরিবেশবাদী ব্যক্তি ও সংগঠন। আর মাত্র একদিন পরেই শেষ হতে যাচ্ছে 29তম বিশ্ব জলবায়ু সম্মেলন। বিভিন্ন খাতে বরাদ্দ ও অর্থ ছাড়ে ঠিক কী সিদ্ধান্ত আসতে পারে, মূলত সেদিকেই তাকিয়ে আছে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা দেশগুলো। তবে ধনী দেশগুলো যদি তাদের অবস্থান পরিবর্তন করতে না পারে, তাহলে ভালো কোনো চুক্তিতে পৌঁছানো কঠিন হবে বলে মনে করছেন জলবায়ু বিশেষজ্ঞরা। আজারবাইজানের বাকু থেকে আলিমাল রাজি, চ্যানেল আই। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। গাজায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, যুক্তরাষ্ট্রের ভেটোতে আবারও আটকে গেল যুদ্ধবিরতির প্রস্তাব। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। আমি জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় 88 জন নিহত হয়েছে। এ পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা 44,000 ছাড়িয়েছে। অন্যদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের মেধাবী সন্তানদের বৃত্তি দিয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক। ব্যাংকের প্রধান কার্যালয়ে শিক্ষার্থীদের হাতে অর্থ সাহায্য তুলে দেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী। সংবাদ শেষ করব সবশেষে সুপারফেস ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মানুষের পাশে দাঁড়িয়ে আবারও আস্থার প্রতীক হয়েছে সশস্ত্র বাহিনী, বললেন প্রধান উপদেষ্টা। এক যুগ পর সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া। সাবেক সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান করে 5 সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সিইসির অঙ্গীকার। এবং সংকটের ঝুঁকির কথা না ভুলে জলবায়ু অর্থায়নের সমাধানের পথ খোঁজার আহ্বান, জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় সমন্বিত উদ্যোগে জাতিসংঘ মহাসচিবের গুরুত্ব আরোপ। এই ছিল সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে। দেখা যাচ্ছে না বলে নেই নাকি? পানিতে থাকা আয়রন ও সীসা ফোটালেও যায় না, দেখাও যায় না। পিওরিক ক্লাসিক দূর করে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং নতুন যুগের দূষণ।
বাচ্চারা তো সবসময় রেডি থাকবেই, কারণ ওদের আছে 23টি পুষ্টি সমৃদ্ধ হরলিক্স, যা বাচ্চার মানসিক ও শারীরিক বিকাশে সহায়তা করে। বুদ্ধিতে বৃদ্ধিতে রেডি সবসময়। RFL CPVC Pro Pipe and Fittings সর্বাধুনিক CPVC ম্যাটেরিয়াল দিয়ে তৈরি RFL CPVC Pro Pipe and Fittings ঠান্ডা ও গরম পানি সরবরাহের জন্য একদম পারফেক্ট। তাই এই পাইপ লম্বা সময় ধরে 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানি সহ্য করতে পারে। RFL CPVC Pro Pipe and Fittings, পাইপের বস, না কিনলে লস। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস। এমন রূপ তোমার নজর কাড়বে সবার। এনভি উপটান সোপ, উপটান হলুদ আর প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টের গুণে ভরা। হলুদ ত্বককে করে ভেতর থেকে পরিষ্কার এবং দেয় দীপ্তিময় সৌন্দর্য, আর অ্যান্টিঅক্সিডেন্ট দেয় তারুণ্য দীপ্ত ত্বক। এমন রূপ তোমার নজর কাড়বে সবার। এনভি উপটান সোপ, সৌন্দর্যের নতুন চমক। কিছু হয়নি মা, চলো এক্ষুনি ঠিক করে দিচ্ছি। এরকম নিম্নমানের ওয়াল ট্যাপ আপনার যে কোনো সেলিব্রেটিং মোমেন্টকে করে ফেলতে পারে স্যাডেনিং। তাই আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন জংমুক্ত ও লং লাস্টিং শাইন ওয়াল ট্যাপ। ফিটিংস শাইন তো সবকিছু ফাইন। প্রিয়জন প্রিয় মুখ, যখন তখন হবে ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। জীবনটা বরবাদ করে দিল সস্তা টিউবওয়েল। আগে কইছিলাম দেশের RFL টিউবওয়েল না। অল্প চাপে বেশি পানির জন্য RFL। প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট? এটা কি? এটা বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পটাটা চিপস নাকি বিস্কিট, খেয়ে বুঝে নাও। তোমার জন্য এক বালতি সমবেদনা, তোমার জন্য এক বালতি ভালোবাসা। শখের বালতি RFL বালতি প্রিমিয়াম সিরিজ, সুখের ঘরে শখের বালতি। বাহ, আজকের চা এত ভালো হয়েছে। এটা আমার চায়ের সিক্রেট রেসিপি। চা ঠিকই আছে, দুধটা পাল্টে দিয়েছি। জাদুটা আমার না, অরা দুধের। দুধ চায়ে সেরা, সাশ্রয়ী অরা। পাইপের লিক ও জং নিয়ে টেনশন? ব্যবহার করুন লিক প্রুফ, সীসা মুক্ত ও জং মুক্ত RFL থ্রেড পাইপ এন্ড ফিটিংস। যুগ যুগ ধরে মানুষের প্রথম পছন্দ RFL থ্রেড পাইপ এন্ড ফিটিংস। পাইপের বস, না কিনলে লস। আম্মু, মনে হচ্ছে মজার কিছু খেতে হবে। এই যেমন গোল গোল শেপের, এভাবে খাওয়া যায়, এভাবেও খাওয়া যায়। জিরোস খেতে এত এক্সকিউজ লাগে? আরে আবার অফিসে সবাই পানির প্রবলেম। উফ, থাকবো না আর আপনার বাড়িতে। প্রতিদিন পানির সমস্যা নিয়ে বাসায় থাকা যায় নাকি? চলো। কি পাম্প সারস? দিন না যাইতেই পাম্প শেষ। লাগাইছেন তো বাজে পাম্প, আপনার লাগবে RFL ওয়াটার পাম্প। শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। RFL ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। আপনারা দেখছেন চ্যানেল আই। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি শারমিন রমার উপস্থাপনায় চ্যানেল আই ও বিবিসির যৌথ প্রযোজনায় অনুষ্ঠান বিবিসি প্রবাহ দেখবার জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আকার রেজা গালি। বিবিসি বাংলা টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। চলুন দেখে নেব আজ কি থাকছে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর ঢালাও মামলা, আসামির নাম বাদ দিতে অর্থ আদায়ের অভিযোগ। পরিস্থিতি আসলে কি? পুলিশের টানা আমার বিষয়ে ছেড়ে দেন।
ওসির সাথে না আমি কথা বলে নিব, যদি ওইখানে টাকা লাগে। এছাড়া আপনি কি করতে পারেন আপনি বলেন। উনি উঠে বলল যে আচ্ছা ঠিক আছে 3 লাখ টাকা নিয়ে এসেন, আমি মামলা উঠাই দিব। বিবিসি প্রবাহে আজকের অতিথি বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। আরও থাকছে চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশ যাত্রায় বিলম্বের পেছনে রাজনৈতিক কারণ আছে কি? ছাত্র জনতার অভ্যুত্থানের পর ঢালাও মামলা হওয়া নিয়ে বেশ বিতর্ক হয়েছে। এগুলোতে যাচাই বাছাই ছাড়া আসামি করা, তারপর মামলা থেকে নাম বাদ দিতে অর্থ আদায়ের মতো ঘটনাও সামনে আসছে, যার সত্যতাও পেয়েছে বিবিসি। পরিস্থিতি আসলে কি? ছাত্র জনতার আন্দোলনের সময় গেল জুলাইয়ে পুরান ঢাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান বোরহানুদ্দিন কলেজের শিক্ষার্থী নাদিমুল হাসান। শেখ হাসিনা সরকারের পতনের পর সেই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন তার মা কিসমতারা। মামলায় নাম উল্লেখ করে আসামি করা হয় 89 জনকে। বাদী নিজেই বলছেন এদের অনেককেই তিনি চেনেন না, যদিও কাদের মাধ্যমে মামলা হয়েছে সেটাও বলতে চান না তিনি। আমি তো চিনি না এদের, ঠিক আছে, কিন্তু যাদের মাধ্যমে আমি এই জিনিসটা করেছি ওনার এই নামগুলো দিয়েছে। এটা ভুল, এখন ওনার ভুলবশত দিছে না কিভাবে দিছে আমি এটা বলতে পারি না। এবার আসা যাক ঢাকার একটি কলেজের শিক্ষার্থী সুলতানা আক্তারের গল্পে। পুরান ঢাকায় নাদিম যেদিন মারা যান কাকতালীয়ভাবে ঠিক সেই সময় সুলতানাও ছিলেন ঘটনাস্থলে। কিন্তু এর মাসখানেক পরে যখন হত্যা মামলা দায়ের হয় তখন সুলতানা জানতে পারেন এই ঘটনায় আসামি করা হয়েছে তার বাবাকে। যেই ছেলেটা হচ্ছে আমার সামনে মারা যায় গুলিবিদ্ধ হয়, তার মামলা হচ্ছে আমার বাবাকে দিছে। মানে আমি খুব অবাক হয়ে গেলাম যে এটা কিভাবে সম্ভব, এটা তো সম্ভব হইতে পারে না। ওই দিন ওর থেকে 1 হাত দূরে যদি ওই গুলিটা ওর গায়ে না লাগতো আমার গায়ে তো লাগতে পারতো। আন্দোলন করলাম যেখানে আমার বাবা আমাকে সাপোর্ট দিল, আমাকে রাত 1টা বাজে গিয়ে আমার বাবা নিয়ে আসে রাস্তা থেকে। আজকে সেই বাবার জন্য আমি কিছু করতে পারতেছি না, সেই বাবাকেই আসামি বানাই দিচ্ছে আজকে এরা। ব্যক্তিগত শত্রুতা থেকেই আমার বাবার এই মামলাটা হয়েছে, কারণ রাজনীতিক কোনো পলিটিক্যাল বিষয় থেকে আমার বাবাকে মানে আপনার আসামি করা হবে এই ধরনের কোনো মানুষ নাই আমার বাবার পিছনে। সুলতানা বাবার নাম মামলা থেকে বাদ দেওয়ার অনুরোধ নিয়ে যান ছাত্র আন্দোলনে নিহত নাদিমের মা ও মামলার বাদী কিসমতারার কাছে। সেখানেই সুলতানার ভাষায় বাদীর স্বামী তার কাছ থেকে মামলা থেকে নাম বাদ দেওয়ার জন্য দাবি করেন 3 লাখ টাকা। তো উনি হচ্ছে সবার নামে কমপ্লেন দিচ্ছে, থানা খাবে, এই খাবে, সেই খাবে, মানে সবাই টাকা খাবে ওনার থেকে এরকম। তো ওনাকে জাস্ট একটা সময় আমি বললাম কি আমিও তো একজন স্টুডেন্ট ছাত্র আন্দোলনের, তা পুলিশেরটা না আমার বিষয়ে ছেড়ে দেন, ওসির সাথে না আমি কথা বলে নিব, যদি ওইখানে টাকা লাগে। এছাড়া আপনি কি করতে পারেন আপনি বলেন। উনি উঠে বলল যে আচ্ছা ঠিক আছে 3 লাখ টাকা নিয়ে এসেন, আমি মামলা উঠাই দিব। কিন্তু বাদীর পরিবার কি আসলেই টাকা চেয়েছিলেন? আমার ছেলে মারা গেছে, আমি ছেলের হত্যা বিচার চাই। টাকা দিয়ে কি করবো? আমি টাকা চাইলে তো আমি তাহলে আমার হত্যার বিচারের কোনো পাইলাম। তবে শুরুতে অস্বীকার করলেও ইন্টারভিউ শেষে আবার টাকা চাওয়ার সত্যতা স্বীকার করে নেন বাদীর স্বামী, যদিও এর একটা ভিন্ন ব্যাখ্যাও দিয়েছেন তিনি। আমি দুষ্টামি করছি, পরামর্শ করছি যে একটা না, আপনি মানে দুষ্টামি করে কি বলছিলেন? আমি বলছি যে 3 লাখ টাকা নিয়ে যাও, আমি ব্যবস্থা করে দিব। তারপর আবার বলছি যে 1 টাকা লাগবে না, তুমি সার্বিক সহযোগিতা করে নিয়ে যাও। মামলা নিয়ে এমন ঘটনা অবশ্য এই একটিই নয়, বরং আরও আছে। এই ব্যক্তির বিরুদ্ধে 3টি মামলা দায়ের করা হয়েছে এবং এই 3টি মামলাই হত্যা মামলা, যেগুলো দায়ের করা হয়েছে মূলত গত অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর। এই ব্যক্তি বলছেন তার ভাষায় তিনি কোনো রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট নন এবং এসব মামলায় তাকে আসামি করা হয়েছে মূলত মামলার ভয় দেখিয়ে টাকা আদায়ের জন্য। আমাকে প্রথম বলছে যে মামলায় দিবে না, পরে মামলায় দিচ্ছে, পরে জিজ্ঞাসা করার পরে বলছে যে নাম কেটে দিবে, সেজন্য টাকা দেওয়া লাগছে। প্রথম 20 লাখ টাকা দিতে বলছে, পরে 20 লাখ টাকা দেওয়ার পরে বলছে আরো 7 লাখ টাকা দিতে, পরে আরো 7 লাখ টাকা দেওয়া হয়েছে, টোটাল 27 লাখ। এর পরে মামলা থেকে বাদও দেয় নাই, বরং আরো বেশি মামলা দিয়ে দিচ্ছে। এই ব্যক্তির ভাষ্যমতে যারা টাকা আদায় করছেন তারা রাজনীতিবিদ, যদিও তিনি নিরাপত্তার জন্য তাদের পরিচয় প্রকাশ করছেন না। বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর এই ব্যক্তির মতো অনেকেই দেশের বিভিন্ন স্থানে মামলার মুখে পড়েছেন।
সারা দেশে বিভিন্ন হত্যা মামলায় ঢালাও আসামি করার ঘটনা ব্যাপকভাবে আলোচিত হলেও সেটা ঠেকানো যায়নি। এই সময় দেশের বিভিন্ন স্থানে মামলা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে কিংবা মামলায় নাম ঢুকিয়ে দেওয়ার কথা বলে জোর করে অর্থ আদায়ের ঘটনা আলোচিত হয়েছে গণমাধ্যমগুলোতে। কিন্তু মামলা বাণিজ্যের এমন অবস্থা কিভাবে তৈরি হলো? এই 90 দিনের ভিতরে কি যাচাই বাছাই করে যে 26,000 লোকের নামে মামলা, 30,000 লোকের নামে মামলা, 600, 500 বাদী বলে আমি চিনি না, এগুলার বিহিত ব্যবস্থা করা হয়েছে কিনা? এগুলার বিহিত ব্যবস্থা করা হয়নি। পাশাপাশি এটা বলতে চাই, বাদী যখন বলে যে আমি চিনি না, তাহলে বাদী কার প্ররোচনায় এই নামগুলো দিয়েছে সেটি উদ্ঘাটন করতে হবে। আসামিদেরকে টেলিফোন করে যখন টাকা চাওয়া হয়, এটা বের করা তো কঠিন কিছু না। বাংলাদেশে মামলা বাণিজ্যের বিষয়টি প্রকাশ্যে আসার পর অবশ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও ঢালাও মামলার বিষয়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়। তবে বাস্তবতা হচ্ছে এর পরও মামলা বাণিজ্য থেমে থাকেনি। কিন্তু এসব বিষয়ে আইন মন্ত্রণালয় কি করছে? এখন যেটা চিন্তা করছি, চিন্তা আকারে, সেটা হচ্ছে এসপি সাহেব, জেলা প্রশাসক সাহেব, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা, ওনাদের নিয়ে জেলা পর্যায়ে কোনো কমিটি করা যায় কিনা এবং এই ধরনের একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা যায় কিনা যে মামলার একটা এফআইআর করার আগে এই কমিটিটা স্ক্রিনিং করে দিবে। আইন উপদেষ্টাও বলছেন শাস্তি দেওয়ার কথা, যদিও সেটা কতটা এবং কিভাবে হবে তা এখনো নিশ্চিত নয়। ফলে বিভিন্ন মামলায় হয়রানিমূলকভাবে যাদের নাম ঢোকানো হয়েছে কিংবা যারা নাম কাটাতে টাকা দিতে বাধ্য হচ্ছেন, তারা কিভাবে প্রতিকার পাবেন সেটাও স্পষ্ট নয়। তাফসির বাবু, বিবিসি বাংলা। আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল এবং স্টুডিওতে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ বিবিসি প্রবাহে যোগ দেওয়ার জন্য। আমি মিস্টার মাসুদ, শুরুতে আপনার কাছে যাচ্ছি। গণ অভ্যুত্থানের পরে ঢালাও মামলা, বহু সংখ্যক আসামি, তাতে এগুলো নিয়ে ইতিমধ্যেই অনেক বিতর্ক আমরা শুনেছি, দেখেছি। আইন উপদেষ্টাও বলেছেন যে বিব্রত তিনি, কিন্তু যে প্রক্রিয়ায় এত মামলা, এত আসামি করা হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ আপনারা কি এটাকে যুক্তিযুক্ত বা সঠিক মনে করেন? কিভাবে দেখেন? সঠিক মনে করার তো কোনো কারণ নেই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তো হচ্ছে এমন অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে যেটার মাধ্যমে নিরপরাধরা কখনো যে কোনো ধরনের অবিচারের মুখোমুখি হবে, এটা কখনো হতে পারে